হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তোমাদের সামনে সিক্রেট অ্যাডমিশন টেস্ট 2022-23-এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হলাম। তো এই ম্যাথটা করার আগে চলো কিছু বেসিক কনসেপ্ট দেখে আসি, যেগুলো না জানলে আমরা এই ম্যাথটা করতে পারবো না। প্রথম পয়েন্টটা দেখো, x1, y1 ও x2, y2 বিন্দুগামী রেখার ঢাল। তো আমরা ধরে নিলাম এটা আমাদের একটা রেখা যার উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1। এই রেখার উপরস্থ আরও একটা বিন্দু আমরা ধরে নিলাম যেটার স্থানাঙ্ক x2, y2। তো এই ক্ষেত্রে এই রেখার ঢাল কি হবে বলো তো? এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে ঢাল ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এগুলো তোমরা জানো তাই না? তো আমাদের 2 নম্বর পয়েন্টটা দেখো, ঢাল দ্বয় পরস্পর লম্ব হলে কি হবে? এটা আমাদের একটা রেখা, এটা একটা রেখা। তো এই রেখা দুইটা পরস্পর যে লম্ব সেটা আমরা দেখে বুঝতে পারছি, এই রেখা দুইটা পরস্পর লম্ব। তো আমরা ধরলাম যেটা উলম্ব বরাবর আছে এটার ঢাল m1, যেটা আনুভূমিক রেখা সেটার ঢাল m2। তো এই ক্ষেত্রে এই ঢাল দ্বয়ের ভিতরে সম্পর্ক হবে m1 ইন্টু m2 ইকুয়াল -1। যখন ঢাল দ্বয় পরস্পর লম্ব হয় তখন এদের ভিতরে রিলেশন হয় এইটা। এখন ঢাল দ্বয় যদি লম্ব না হয়ে পরস্পর সমান্তরাল হয় সেই ক্ষেত্রে কি হবে? আগের মতো ধরে নিলাম আমাদের এটার ঢাল m1, এটার ঢাল m2। তো এরা পরস্পর সমান্তরাল হলে এদের ভিতরে সম্পর্ক হবে m1 ইকুয়াল m2, অর্থাৎ উভয় রেখার ঢালই একই মান বিশিষ্ট। আমাদের 4 নম্বর পয়েন্টটা দেখো, m ঢাল বিশিষ্ট ও x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ। তো আমরা ধরে নিলাম আমাদের এই রেখার ঢাল আমরা জানি সেটা হচ্ছে m, এবং এই রেখার উপরস্থ একটা বিন্দু আমাদের জানা আছে সেইটা x1, y1। এই ক্ষেত্রে বলো তো এই রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। আমি যে 4টা পয়েন্ট দেখালাম এই 4টা পয়েন্ট তোমার তো আগে কোথাও না কোথাও দেখে আসছো তাই না? প্রত্যেকেরই কিন্তু দেখে থাকা উচিত। তো 5 নম্বর যে পয়েন্টটা এটা তোমাদের 9-10-এ ছিল না, এটা ইন্টারের টপিক। তো দেখো x1, y1 বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব। তো ধরলাম এখানে আমাদের একটা বিন্দু আছে যেটার স্থানাঙ্ক x1, y1, এবং নিচে আনুভূমিক বরাবর যে রেখাটা দেখতে পাচ্ছ ধরে নিলাম এইটার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা কিন্তু একটি সরলরেখার আদর্শ সমীকরণ। তো এই সমীকরণের ক্ষেত্রে বা এরকম লম্ব দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে অন্তত এটা ইনশিওর করবা যে ডান সাইডে 0 আছে কিনা। ডান সাইডে 0 রেখে সবগুলোকে বাম সাইডে নিয়ে এসে এভাবে সাজিয়ে তারপরে লম্ব দূরত্ব বের করবা। তো এই ক্ষেত্রে আমাদের লম্ব দূরত্ব হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে এইখানে আমরা বাম সাইডে যে রাশিটা দেখতে পাচ্ছি এখানে x এবং y যে চলক আছে, আমরা x এর জায়গায় এই বিন্দুর ভুজ বসাবো, y এর জায়গায় এই বিন্দুর কোটি বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই? x এর জায়গায় যদি আমরা আমাদের এই বিন্দুর ভুজ বসাই তাহলে আসে x1 প্লাস b, y এর জায়গায় যদি আমরা এই বিন্দুর কোটি বসাই তাহলে আসে y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। তাহলে x এর সহগ a ছিল তার স্কোয়ার প্লাস y এর সহগ b তার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে আরো একটা কথা আছে, লম্ব দূরত্ব, অর্থাৎ এটা এক ধরনের দূরত্ব। তো তুমি আমাকে এটা বলো, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? পারে না, তাই তো? তাহলে আমরা এখানে একটা মডুলাস ইউজ করব। কারণ কি, আমাদের ভেতরের যে রাশিটা পাইছি আমরা, তো এটার ভ্যালু তো নেগেটিভও আসতে পারে তাই না? কিন্তু নেগেটিভ আসলেও আমরা যেহেতু এটা মডুলাস দিয়েছি সুতরাং এখান
এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা কাউন্ট করতে পারবো। তো চলো এবার আমরা আমাদের মেন অঙ্কে ফিরে যাই। এখানে দেখো প্রশ্নে বলা ছিল কেন্দ্র -3, -2 ও 2 একক বিশিষ্ট বৃত্তের যে জ্যা -4, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে তার সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এই প্রশ্ন পড়ে তোমরা কি বুঝতে পারছো কি না পারছো আমি জানি না। তো আমি ধরে নিলাম আমি এই প্রশ্ন পড়ে কিছুই বুঝতে পারি নাই, শুধু এটা বুঝতে পারছি যে এটা বৃত্ত চ্যাপ্টারের একটা ম্যাথ। তো যেহেতু আমি বুঝতে পারছি এটা বৃত্ত চ্যাপ্টারের একটা ম্যাথ, তাহলে আমার একমাত্র কাজ কি, একটা বৃত্ত আকারে বসে থাকা। তো সেটাই করলাম, একটা বৃত্ত আকারে বসে থাকলাম। তো এরপরে আমার পরের স্টেপটা হবে প্রশ্নটা আরেকবার পড়া এবং প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইগুলো এই বৃত্তের মাধ্যমে ফুটিয়ে তোলা। শুরুতে বলা ছিল কেন্দ্র -3, -2। তাহলে আমরা ধরে নিলাম আমাদের এই বৃত্তের কেন্দ্র এটা সি বিন্দু ধরলাম, আমরা সি দিয়ে সেন্টার বোঝাচ্ছি। এটার স্থানাঙ্ক -3, -2। তারপরে বলা আছে দেখো 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমরা বলতে পারি আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ 2 একক, তাই তো। তারপরে দেখো বলছে বৃত্তের যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এখানে আমাদের একটা জ্যা লাগবে। আমরা ধরে নেই এইটা আমাদের সেই জ্যা, আমরা নামকরণ করি, ধরি আমাদের জ্যাটা হচ্ছে এবি জ্যা। তো কি বলছে তারপরে যে এই জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমাদের এবি জ্যা ধরলাম এটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। সেই পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে -4, -3। ক্লিয়ার তো এই পর্যন্ত? তারপরে দেখো এবার আমাদের প্রশ্ন আসছে যে যে জ্যাটা আমরা অঙ্কন করলাম সেই জ্যার সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো আমরা স্পর্শক বলতে কি বুঝি? আমরা স্পর্শক বলতে বুঝি এমন একটা রেখা যে রেখাটা বৃত্তকে ছেদ করে না, বরং বৃত্তকে স্পর্শ করে অতিক্রম করে। এটাই তো বুঝি, তাই না? তো আমরা এরকম যদি একটা বৃত্তে স্পর্শক কল্পনা করি তাহলে কিন্তু আমরা অগণিত সংখ্যক স্পর্শক আঁকাইতে পারবো। কিন্তু এখানে কিন্তু আমাদের স্পেসিফিকভাবে বলে দিছে যে যে স্পর্শকটা এই জ্যায়ের সাথে লম্ব সেই স্পর্শকের সমীকরণ। তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমাদের স্পর্শকটা একটা নির্দিষ্ট। তো আমরা এই জ্যায়ের সমান্তরাল স্পর্শক যদি আঁকাই তাহলে জিনিসটা এমন আসে, তাই না? এটাই আমাদের স্পর্শক। তো এখন কথা হচ্ছে এরকম কি একটা স্পর্শক আঁকানো সম্ভব যেটা এ বি এর সমান্তরাল? আমরা চাইলে কিন্তু আরও একটা আঁকাইতে পারি। দেখো তো আমাদের এই যে স্পর্শকটা এটাও কি আমাদের এ বি জ্যায়ের সমান্তরাল না? অবশ্যই সমান্তরাল। তাহলে কিন্তু আমাদের একটা স্পর্শক পাচ্ছি, আমরা এই একটা স্পর্শক পাচ্ছি। তো তোমার যেহেতু এখানে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, তাহলে কি তুমি দুইটা আলাদা আলাদা স্পর্শকের জন্য আলাদা আলাদাভাবে সমীকরণ নির্ণয় করবা বা আলাদা আলাদাভাবে ম্যাথ করবা? না, তুমি যে কোনো একটা ধরে ম্যাথ করবা, দেখবে যে অটোমেটিক্যালি অন্য স্পর্শকের সমীকরণও বের হয়ে গেছে, তোমার কিছুই করা লাগছে না। তো আমরা এই যে নিচের যে স্পর্শকটা অঙ্কন করছি আমরা এইটারই সমীকরণ বের করার চেষ্টা করব। দেন অটোমেটিক্যালি আমাদের উপরের যে স্পর্শক এটা সমীকরণ বের হয়ে যাবে। তো দেখো আমি শুরুতেই এই যে কেন্দ্র সি এবং এই যে মধ্যবিন্দু পি এটার মাঝামাঝি একটা রেখা অঙ্কন করলাম, একটা রেখা অঙ্কন করলাম। তো দেখো ধরলাম তাহলে এটা আমাদের সিপি রেখা, তাই তো। ধরলাম সিপি রেখার ঢাল M1 এবং আমাদের এই যে এবি রেখা, আমরা এই এবি রেখার ঢাল ধরলাম M2। তো এখন দেখো এই যে আমাদের সিপি রেখা, তো সিপি রেখার উপরস্থ দুইটা বিন্দু আমরা বলতে পারি না, সি একটা বিন্দু পি একটা বিন্দু। যেই দুটা বিন্দু আমাদের এই যে সিপি রেখার উপরস্থ একটা বিন্দু এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি। তো যেহেতু আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি তাহলে আমরা এই যে সিপি যে রেখা এটার ঢাল M1 বের করতে পারি খুব ইজিলি। আমাদের 1 নম্বর পয়েন্টেই কিন্তু এই কথাটা বলা ছিল। তো এটার ঢাল কি হবে তাহলে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো আমরা ধরে নিলাম এটা আমাদের x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 -
y1 মাইনাস 2, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। তারপরে x2 বলতে -4 মাইনাস y2 বলতে x1 বলতে -3, তো মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ঢালটা আসে কি 1। তুমি ক্যালকুলেশন করে দেখো, উপরে -1 থেকে নিচেও -1 থেকে কাটাকাটি করলে 1 থাকে। তো আমরা m1 ঢালের মান পাইলাম 1। এখন দেখো তো আমাদের যে সিপি রেখাটা, এটা কিন্তু এবি রেখার উপর লম্ব। কিভাবে লম্ব হলো? এই উপপাদ্যটা কিন্তু আমরা 9-10 থেকে করে আসছি, যে বৃত্তের কেন্দ্র হতে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখা, সেটা ওই জ্যায়ের উপর লম্ব হয়। তো তাই যদি হয়, তাহলে এখানে আমরা একটু লিখি যে এবি লম্ব সিপি। তাহলে কি হবে? তাহলে হবে m1 ইন্টু m2 ইকুয়াল -1। বলাই ছিল কিন্তু আমাদের 2 নম্বর পয়েন্টে যে ঢালদ্বয় পরস্পর লম্ব হলে তাদের ভিতরে সম্পর্কটা এটা। তো আমরা দেখো m1 এর ভ্যালু জানি 1, তাহলে আমাদের m2 যে ঢালটা, এটা কত বের হবে? এটা বের হবে -1, তাই তো? তাহলে কিন্তু আমরা m2 ঢালের মানও পেয়ে গেলাম। এখন দেখো তো, এই যে এবি যে জ্যা আর আমাদের যে স্পর্শক, এই দুটা কি পরস্পর সমান্তরাল ছিল? তো এবি জ্যায়ের ঢাল যদি আমাদের m2 হয়, তাহলে বলো আমাদের এই স্পর্শকের ঢাল কি হবে? এটাও কিন্তু m2 হবে। এটা কিন্তু আমাদের 3 নম্বর পয়েন্টেই বলা ছিল। তাহলে আমরা আমাদের স্পর্শকের ঢাল পেয়ে গেলাম। তো এখন আমাদের কিসের পালা? আমাদের স্পর্শকের সমীকরণ বের করার পালা। স্পর্শকের সমীকরণ। তো আমরা সরলরেখার ক্ষেত্রে একটা জাতীয় ফর্মুলা জানি, সেটা কি? y ইকুয়াল mx প্লাস c। আমরা এটা দুইভাবে লিখতাম, একটা লিখতাম y ইকুয়াল ms, যেটা ছিল আমাদের মূল বিন্দুগামী। তো আমরা তো জানি না আমাদের এই জ্যাটা মূল বিন্দুগামী কিনা, সেহেতু আমরা মূল বিন্দুগামী না ধরে y ইকুয়াল mx প্লাস c ধরলাম। তো এখন m বলতে ঢাল বোঝাই, আমাদের এই আমাদের এই স্পর্শকের ক্ষেত্রে ঢালটা কি? 2, m2, তাই তো? তাহলে আমরা এটাকে m না ধরে m2 ধরলাম। তো এখন দেখো আমরা m2 এর যে মান জানি, তাই তো? তো এটা একটু বসাই, আর বাকিগুলো যেভাবে আছে ওইভাবেই থাকুক। m2 এর জায়গায় -1 বসালাম, বাকিগুলো অপরিবর্তিত রাখলাম। এখন এটা যদি আমরা সরলরেখার যে জেনারেল যে সমীকরণ, সেটার ফর্মেটে যদি বসাই, তাহলে আসে সবগুলোকে বাম সাইডে নিয়ে আসবো, তাহলে আসবে x প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল 0। বললাম এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে কিন্তু আমরা এখানে এই স্পর্শকের সমীকরণটা আপাতত কি পেলাম? x প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল 0। তো এখানে বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে, অজানা মান কয়টা আমাদের? এখানে কিন্তু অজানা মান 3টা না, অজানা মান কিন্তু আমাদের একটা, এই যে শুধুমাত্র সি। আমরা তো স্পর্শকের সমীকরণ বের করব, তো সমীকরণের তো এক্স ওয়াই এই চলকগুলো থেকে যায়, এগুলো তো আর আমরা সংখ্যা দিয়ে রিপ্লেস করি না। আমরা সংখ্যা দিয়ে রিপ্লেস করি বাকিগুলা, এক্স আর ওয়াই চলক বাদে বাকিগুলোকে আমরা সংখ্যা দিয়ে রিপ্লেস করি। সেই ক্ষেত্রে আমাদের সিটাকে শুধুমাত্র সংখ্যা দিয়ে রিপ্লেস করতে হবে, অর্থাৎ সি এর ভ্যালুটা বের করতে পারলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। তো এখন দেখো, আমরা যদি সি বিন্দু থেকে আমাদের যে স্পর্শক রেখা, এটার মধ্যকার লম্ব দূরত্বটা বের করতে চাই, তাহলে কি করতে হবে? সি বিন্দু হতে আমাদের যে স্পর্শক রেখা, তার লম্ব দূরত্ব বের করব আমরা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে সি বিন্দু, সেটার স্থানাঙ্ক জানা লাগবে, যেটা আমরা অলরেডি জানি, এবং আমাদের যে স্পর্শক রেখা, এটার সমীকরণ জানা লাগবে, সেটাও আমরা জানি। তো এই ক্ষেত্রে লম্ব দূরত্ব তাহলে আমাদের কি হবে? দেখো আরেকবার একটু দেখি আমরা। এই যে আমরা কি করছিলাম, এইখানের এক্স এবং ওয়াইকে আমাদের যে জানা বিন্দু ছিল, সেটার ভুজ এবং কোটি দ্বারা রিপ্লেস করছিলাম। তাহলে এই এক্স এবং ওয়াইকে আমরা এই যে আমাদের জানা বিন্দু সি, সেটার ভুজ এবং কোটি দ্বারা রিপ্লেস করব। তাহলে এক্স এর জায়গায় আসবে -3 প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় কি আসবে? -2, ওয়াইয়ের জায়গায় আসবে -2 মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। তো আমাদের এখানে এক্স এবং ওয়াই উভয়েরই সহগ 1, তাহলে
এক্সের সহগের স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ 1 স্কোয়ার। পুরোটা আমরা মডুলাস ধরে নিয়েছিলাম যাতে আমাদের লম্ব দূরত্বের মানটা নেগেটিভ কোনো মতে না আসে। তো বলো তো আমরা এটাকে কি বলতে পারি? দেখো আমি আরেকবার এখানে দেখাই। আমরা কিন্তু সি বিন্দু হতে আমাদের যে স্পর্শক রেখা সেটা লম্ব দূরত্ব বের করলাম। তো দেখো আমাদের তাহলে এই এই প্রান্তের বিন্দুটা ছিল বৃত্তের কেন্দ্র সি বিন্দু, আর এই যে এই বিন্দুটা মূলত কি বলতো? স্পর্শ বিন্দু। তো স্পর্শ বিন্দু যেটা সেটা কি বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু না? যে কোনো ক্ষেত্রেই স্পর্শ বিন্দুটা কিন্তু বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু হয়। তো বৃত্তের পরিধির উপরস্থ একটা বিন্দু এবং বৃত্তের কেন্দ্র এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা এটাকে কি বলে? এটাকে ব্যাসার্ধ বলে। আর এই প্রশ্নে আমার বলা আছে এই বৃত্তের ব্যাসার্ধ 2 একক। তাহলে আমরা কি বলতে পারি? এটা ইকুয়াল 2 লিখতে পারি। এখানে আমাদের দেখো সবগুলোই সংখ্যা আছে, শুধু একটা মাত্র অজানা চলক আছে, সেটা হচ্ছে সি। তো এখান থেকে আমরা সি এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো। উপরে কি থাকে? -5 মাইনাস সি ডিভাইডেড বাই নিচে হয় √2। আমার এখানে যে মডুলাসটা ছিল এই মডুলাসটা উঠাই দিয়ে আমরা ডান সাইডে প্লাস মাইনাস নিয়ে আসলাম। তুমি প্লাস মাইনাস ডান সাইডে দিতে পারো অথবা বাম সাইডে দিতে পারো, যে কোনো একটা সাইডে দিলেই হয়। তো এইখান থেকে দেখো -5 মাইনাস সি ইকুয়াল এই যে √2টাকে আমরা এটার সাথে গুণ করে দিলে কি হবে? প্লাস মাইনাস 2√2। তো আমরা মাইনাস সিটাকে যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে শুধু সি থাকে, এবং প্লাস মাইনাস 2√2 এটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি তাহলে কি থাকে? -5। এই যে প্লাস মাইনাস এটা বাম সাইডে আসলে কি হবে? মাইনাস প্লাস। তো মাইনাস প্লাস যা প্লাস মাইনাসও তাই, একই কথা এইটা থেকে, তাই তো? দেখো আমরা সি এর ভ্যালু পেয়ে গেলাম। সি এর একটা ভ্যালু কি? -5 প্লাস 2√2, আর একটা ভ্যালু -5 মাইনাস 2√2। তো আমরা এটাকে যদি এখন 1 নম্বর সমীকরণে বসাই, এই যে আমাদের 1 নম্বর সমীকরণ, তাহলে কি পাই? এক্স প্লাস ওয়াই, এই যে এখানে মাইনাস সি আছে, তাহলে মাইনাস সি হলে এটা হয়ে যাবে +5। এখানে আবার মাইনাস প্লাস আসবে, তো মাইনাস প্লাস যা প্লাস মাইনাসও একই কথা, 2√2 ইকুয়াল 0। দেখো আমি তোমাদের বলছিলাম আমি শুধুমাত্র একটা স্পর্শক ধরে অঙ্ক করব, অটোমেটিক্যালি অন্য যে স্পর্শকটা সেটারও সমীকরণ বের হয়ে যাবে। দেখো তো এখান থেকে আমরা 2টা সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 5 প্লাস 2√2 ইকুয়াল 0, আর একটা সমীকরণ কি? এক্স প্লাস ওয়াই প্লাস 5 মাইনাস 2√2 ইকুয়াল 0। তাহলে কিন্তু আমরা 2টা সমীকরণই পেয়ে গেলাম। তো এটাই আমাদের অ্যান্সার। তোমাদের কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।